আলোর মিছিল আয়োজিত সাপ্তাহিক অনুষ্ঠান রবিবারের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন একজন তরুণ প্রকৌশলী জনাব আকিফ মতিন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর একজন শিক্ষার্থী খান রায়ান রাফি, একজন তরুণ সাংবাদিক আজরাফ আল মতি এবং একজন তরুণ মার্চেন্ডাইজার শরীফুল ইসলাম। তো আমরা আজকে বাংলাদেশের চলমান সমসাময়িক বিষয়ের উপরে তাদের কাছ থেকে শুনবো। আমরা প্রথমেই যেতে চাই খান রায়ান রাফির কাছে। আমরা জানতে চাইবো যে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনগুলোকে উনি কিভাবে দেখছেন? এই নির্বাচনের পরবর্তী ইতিবাচক নেতিবাচক কি ধরনের প্রভাব পড়তে পারে? এবং আমরা যেটুকু জানি যে বাংলাদেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বা ছাত্র সংসদ এ ধরনের কোনো কাঠামো নেই। তো এই কাঠামোর ব্যাপারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ভাবছেন, এই ব্যাপারে আমরা শুনবো জনাব খান রায়ান রাফি। আসসালামু আলাইকুম। আচ্ছা, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, মানে আমরা গত বছর যে দেখে আসলাম যে শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিল ওই টাইমে আমাদের যে পরিস্থিতি ছিল বাংলাদেশের এন্ড বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, ওটার অনেক আকাশ পাতাল তফাৎ আছে। সো আমার আমার সাইড দিয়ে যদি আমি বলতে চাই, তাহলে বর্তমান যেই এই ইলেকশন গুলো হচ্ছে, দেন যারা কাজ করতেছে স্টুডেন্টরা এই বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন অর্গানাইজেশনে, তো আমার মনে হয় আমরা বেটার কিছু করতে পারবো অ্যাকচুয়ালি। আমাদের ওই এটা আমাদের ওই আবেগ থেকে কাজ করে জিনিসটা। পার্সোনালি আমার কথা বলছি, আমার নিজের থেকে যে এই গত বছর যে জুলাই আন্দোলনে, ওখান থেকে আমার বাসায় বলতে গেলে টোটালি কোনো সাপোর্ট ছিল না, মানে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য অথবা আন্দোলনে যাওয়ার এরকম কিছু ছিল না। কিছুক্ষণ পর পর খালি আমাকে বলা হতো যে এই পোস্টটা ডিলিট করো, কেন এটা শেয়ার করছো। তো এখন বর্তমানে যেটা চলছে, আমার যে মনে হয় যে আগামী বাংলাদেশের কিছু উন্নয়ন করতে পারবো, কিছু হলেও আমরা পারবো ইনশাল্লাহ, এই যত নির্বাচনের মাধ্যমে জিনিসটা আগাচ্ছে। না, আমি আপনি আরেকটি প্রসঙ্গ এড়িয়ে গেছেন বোধহয়। সেটি হচ্ছে যে বাংলাদেশে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের মতো কোনো কাঠামো নেই। এই ব্যাপারে জি। আপনাদের কোনো ভাবনা আছে কিনা যে আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে ছাত্র সংসদ বা ছাত্রদের স্বার্থ, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য কোনো কাঠামো চাইবেন কিনা বা দাবি করবেন কিনা? আচ্ছা, প্রথমত বলতে গেলে বেসরকারি ইউনিভার্সিটির যেসব আছে ওখানে ছাত্র সংগঠন অথবা যেটাই বলেন, আমার মতে সব ভার্সিটিতে এসব দরকার প্রয়োজন পড়ে না আমার যেটা মনে হয়। কিছু কিছু ভার্সিটি, যেরকম সরকারি ভার্সিটি গুলোতে ঠিক আছে, ওখানে স্টুডেন্টসদের একটা মেন্টালিটি যেরকম, আর বেসরকারি স্টুডেন্টদের এটা আমি আলাদা করে বলছি না কিছু, বাট জিনিসগুলো আর কি এইভাবে আমরা বুঝতে পারি। যেরকম আমার ভার্সিটিতে ফার্স্টে এরকম কিছু কথা উঠেছিল। আমাদের অর্ধেকের প্রায় 80% স্টুডেন্ট ছিল হচ্ছে আমাদের এরকম কোনো সংস্থা অথবা কোনো সংঘ তৈরি হবে না, এন্ড বাকি 20% ছিল হচ্ছে এরকম কিছু তৈরি করার পদ্ধতি নিচ্ছিল। বাট পরে হচ্ছে যেহেতু আমাদের 80% স্টুডেন্টস ওটার বিরুদ্ধে ছিল, এই জন্য আর ওটা আগাতে পারিনি। এই, আপনাকে ধন্যবাদ। আমরা আহ, একটি আহ, পুরনো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা সম্প্রতি দেখেছি যে বাংলাদেশের বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীরা এবং ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের মধ্যে একটি দ্বন্দ্ব সামনে এসেছে। এটি আসলে দীর্ঘদিন থেকেই বাংলাদেশে ঘুরে ফিরে এই দাবি পাল্টা দাবি, আন্দোলন, দফা ইত্যাদি আমরা দেখছি। তো এই বিষয়টির আসলে কি ধরনের সমাধান হতে পারে আমরা শুনবো। আমাদের আজকের একজন আলোচক এবং অতিথি রয়েছেন যিনি জনাব আকিফ মতিন। আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আপনারা আসলে এই বিষয়টার কি ধরনের সমাধান চাচ্ছেন। দেখেন, সমস্যার গোড়া যদি আমি বলা শুরু করি অনেক দূর যাবে, বাট আমি শুধু আজকের যেই আলোচনার প্রেক্ষাপট আমি সেটা নিয়ে কিছু বলতে চাই। ব্যক্তিগতভাবে আমি আসানুল্লাহতে পড়াশোনা করেছি, প্রাইভেট ইউনিভার্সিটি।
বাট আমরা সিনিয়রদের কাছ থেকে শুনে আসছি ভার্সিটি তিন প্রকার: পাবলিক, প্রাইভেট এবং আহসানুল্লাহ। কারণ আমাদের ওখানেও এ ধরনের সংসদ ছিল, এবং এই সংসদগুলা মানে ভিপি ছিল আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ। আমাদের বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্নভাবে বিভিন্ন এঙ্গেজিং অ্যাক্টিভিটি লাইক প্রোগ্রাম এন্ড আদার্স আমাদের যুক্ত থাকতো। এই কারণে হচ্ছে আসলে একটা ফরমেশন দরকার ছিল স্টুডেন্টের পক্ষ থেকে ভয়েস রেজ করার। এখন যে সকল ভার্সিটিতে, যেমন আমি রাফি ভাইয়ের সাথে এগ্রি করলাম যে হয়তো সব ভার্সিটিতে দরকার নাই, বাট আমার প্রশ্ন হচ্ছে স্টুডেন্টদের দিক থেকে ভয়েসটা রেজ করা প্রয়োজনটা কেন? শিক্ষকদের কি দায়িত্ব নাই স্টুডেন্টদের বিষয়গুলো বোঝা বা অনুধাবন করার? সেই জায়গাগুলোর অ্যাকাউন্টেবিলিটিটা আমরা কিভাবে এস্টাবলিশ করতে পারছি? এবং আমি যখন, সরি, এখান থেকে সমস্যার গোড়ায় যাওয়া শুরু করি, আমি দেখি যে কোথাও কারোর কোনো অ্যাকাউন্টেবিলিটির জায়গা বা প্ল্যাটফর্ম আমরা এস্টাবলিশ করতে পারিনি, বাংলাদেশের কোনো সেক্টরে পারিনি। এবং এই সুযোগে আমি বলবো এটা একটা সুযোগ, এখানে অনেক অসৎ উপায় অনেকে অবলম্বন করেন, যেমন চলমান যে আন্দোলনটা, সেই অসৎ উপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে বলেই আমি মনে করি। যেমন এখানে একটা বৈষম্যের কথা আসছে, মেধার কথা আসছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলছে। যে কেউ এগ্রি করবে যে মেধার অবশ্যই মূল্যায়ন হওয়া উচিত, কিন্তু সে প্রক্রিয়াটা কিরকম হচ্ছে, কতটা স্বচ্ছ হচ্ছে, সেটা কতটুকু মানুষের জন্য সমান হচ্ছে, বৈষম্য হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়টা খেয়াল রাখার, বা এখানে যখন এই বিষয়গুলো মেনে না নেওয়া হয়, বা যখন এগুলোর পরিপন্থী কোনো রুলস জারি করা হয়, সেটাকে চ্যালেঞ্জ করার কোনো মতো কোনো অথরিটি তাই বলে নাই, কোনো সেট আপ থাকবে না, একটা দেশ কিভাবে চলতে পারে? আমার প্রশ্নটা ওই জায়গায়। আজকে হয়তো বিএসসি যারা আছেন বা বুয়েটের থেকে প্রথমে আন্দোলনের ভয়েসটা শুরু এসেছিল, যে তারা দশম গ্রেডের চাকরি কেন চাচ্ছে। তারা তো বুয়েট, তারা তো বাইরে চলে যাবে। তো বুয়েট ছাড়া, বুয়েটই একমাত্র প্রতিষ্ঠান না যেখানে বিএসসি ইঞ্জিনিয়ার বের হচ্ছে, আর অনেক ইউনিভার্সিটি আছে। তাহলে তারা কোথায় যাবে? তাদের কি কোনো, তাদের মেধার কোনো পারফেক্ট সংস্থান কি আমরা করতে পেরেছি কিনা? আমাদের এখানে বসুন্ধরা প্রাণের মতো অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, রাইট? সেখানে পর্যন্ত বাইরে থেকে ইঞ্জিনিয়ার হায়ার করা হচ্ছে। কেন? কাজের জন্য, কাজের কোয়ালিটি ভালো, ফাইন। বাট দেশের ইঞ্জিনিয়ারদের কাজের কোয়ালিটি ভালো করার জন্য কি কি করা হচ্ছে? আজকে থাইল্যান্ড থেকে কোম্পানি এসে মেট্রো রেলের কনসালটেন্সি করছে। কেন? কারণ বাংলাদেশের আগে মেট্রো রেল হয় নাই। সো এখানে এরকম একটা প্রজেক্টে কাজ করার জন্য, বিশেষ করে সিটির মাঝখানে, একটা হাই ভ্যালু সিটি, ক্যাপিটাল সিটির মাঝখানে কাজ করার জন্য এক্সপিরিয়েন্স লোক প্রয়োজন। এ কারণে আমরা এনেছি। বাট এখন যদি আগামীকালকে বলা হয় যে চিটাগং এ আমরা মেট্রো রেল দেব, তখন তো অলরেডি আমাদের এখানে মেট্রো রেলের বহুত ইঞ্জিনিয়ার আছেন। তাদেরকে কি ওখানে ডেপ্লয় করা হবে, নাকি আবার সেই পুরনো সিস্টেম অনুযায়ী বিদেশ থেকে অথরিটি হায়ার করে নিয়ে আসা হবে? আর ডিপ্লোমা যারা ভাইরা আছেন, তাদের যে দাবিগুলা, তাদের দাবিগুলা বা বিষয় নিয়ে আমার একটা জায়গাতেই শুধুমাত্র আমি মনে করি ভয়েস রেজের বিষয় আছে। তারা নামের সাথে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা এই তকমাটা লাগাতে চান। যেটা আমি মনে করি যে ভাই, আমি আজকে যদি বেকারিতে কাজ শুরু করি আজকে বিদেশে গিয়ে, যেটা অনেকেই করেন, এখান থেকে ব্যাচেলার্স করেন, বিদেশে চলে যান, অড জব করাই লাগে। আমি বিদেশে যাচ্ছি, একটা বেকারিতে জব নিয়েছি, আমি সেখানে একজন হেল্পার, শেফের। আমি তো ওখানে গিয়ে দাবি করতে পারি না আমি একজন শেফ, আমি কি পারছি? এই বাংলাদেশে কেন জানি আমরা সকল দাবি দাওয়া নিতে পারি, যেটা ভাইও একটু আগে বললেন। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন ভ্যাট বিরোধী আন্দোলন খুব তুখোড় ভাবে চলছিল সারা বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশের শিক্ষক এবং সরকার, এই প্রতিষ্ঠানগুলো মিলে ঠিক করেছে যে স্টুডেন্টদের কাছ থেকে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স আদায় করা হবে, যেখানে প্রজ্ঞাপনা অনুযায়ী এখনো পর্যন্ত আমরা শিক্ষাকে বেসিক রাইট হিসেবে স্থান দিচ্ছি, কিন্তু সেখান থেকে আমরা ভ্যাট নিচ্ছি। এই পারস্পরিক দ্বিদ্বন্দ্বের যে বিষয়গুলা, এগুলা নিয়ে আলোচনা করার মতো লোকজন হয়তো অনেকেই আছে, তারা প্ল্যাটফর্ম নাই বলে চুপ আছে। আমার বক্তব্যের জায়গাটা সেখানে, যে এত বড় বড় সাংবাদিক, এত নোবেল লরিয়েট তো আমাদের মোটামুটি এখন প্রতিষ্ঠিতভাবে একজন উপদেষ্টা হিসেবে আছেন। বাট এমন না যে বিভিন্ন দেশে প্রফেসর বা ভালো একাডেমিক্স আছেন, মানে মানে নাই এমন তো না, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু তারা ভয়েস রেজ করবে কোন একটা প্ল্যাটফর্মে এসে, এক্সাক্ট সমস্যার কথাটা তুলে ধরবে যে এটা সমাধানের জন্য এই এই কাজগুলো আমরা করতে পারি কিনা। সেই প্ল্যাটফর্মগুলো নাই, কাজের কাজের প্ল্যাটফর্ম নাই। তা আমরা সেই জায়গাতে কতটুকু যেতে পারছি? কারণ সেটা যখন আমরা যেতে পারবো তখনই অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ হবে। আজকে একজন বিএসসি ইঞ্জিনিয়ার আরেকজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে স্যার ডাকতে আমাদের বেসিক্যালি কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি সমস্যা নাই যদি তার কাছ থেকে আমরা কিছু শিখতে পারি, যদি তার কাছ থেকে আমরা আসলে আমাদের নিজেদের স্কিলগুলো ডেভেলপ করতে পারি।
কিন্তু যখনই জিনিসটাকে কর্তৃত্বায়নের পর্যায়ে চলে আসে যে আমি সুপিরিয়র, আমি কর্তৃত্বায়ন করব এই প্রজেক্টে, সমস্যাটা তখন আসে। এবং এই কর্তৃত্বায়নটা আমি মনে করি শুধু ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য না, এটা একই সাথে মেডিকেল সেক্টরের জন্য প্রযোজ্য। কিছুদিন আগেই আমাদের নার্স ভাইরা, নার্স যারা আছে তারাও একটা আন্দোলন করে আসছেন, এবং সেটা বিভিন্ন মেডিকেলে আমরা দেখে আসছি। রীতিমতো সরকারি মেডিকেল গুলোতে ডাক্তাররা ওই যারা কিনা সার্ভিস প্রোভাইডার করে, লাইক ওয়ার্ড বয় বা বিভিন্ন নার্স, এদের কাছে জিম্মি। তারা যদি কিন্তু চান যে হ্যাঁ আমি এই আপনি রোগীর আপনি খিঁচুনি উঠছে, আমি হচ্ছে। আপনি কিন্তু জি। সমাধানের কোনো পথ প্রস্তাবের কথা বলছেন না, আর আচ্ছা, সবই সংকটের কথা। কিন্তু আমি যেই আমি সংকটের কথা আমি যে বলছি, বিষয়টা সমাধানের যে আপনার জায়গাটা আমি বলি আপনার ভাইয়া, বক্তব্য আমি বলি থেকে যে ভাইয়া বিষয়টা সমাধানের আমি জায়গা। আমি আমি মানে জি। চিহ্নিত করতে পারলাম, সেটা হচ্ছে যে জি। আপনারা যারা বিএসসি প্রকৌশলী রয়েছেন তারা ডিপ্লোমা হোল্ডারদেরকে ইঞ্জিনিয়ার পদবি দিতে আগ্রহী নন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তিনি তো আপনার ইয়ের পরে, এসএসসির পরে উনি 4 বছর এই ডিগ্রি করছেন, এবং ওনার এই ডিগ্রির মধ্যে কম বেশি 70টা সাবজেক্ট ওনার পড়তে হচ্ছে, 6 মাসের জি। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকে। যখন আপনি বিএসসি জি। পড়ে আসছেন, মানে আপনি যদি টাইম ফ্রেমটা দেখেন, তাহলে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের টাইম ফ্রেম আর আপনাদের টাইম ফ্রেম কিন্তু কাছাকাছি, 1 বছরের টোটালি ডিফারেন্ট। difference। জি। বরঞ্চ ডিপ্লোমা প্রকৌশলী যিনি, ওনার কিন্তু মাঠে কাজ করার অভিজ্ঞতাটা একটু বেশি। সো এইটার জি। সঙ্গে আপনারা যখন এই দাবিগুলা তুলছেন, তখন এইটা যারা নির্ধারণ করেন, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এবং হচ্ছে আপনার যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, তাদের প্রতিনিধিরা কি থাকে? বা আপনি যখনই যেই পক্ষটার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেই পক্ষের প্রতিনিধি যদি না থাকে, তাহলে সেই সিদ্ধান্তটা কি আদৌ ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত হলো কিনা? অয়নামান ভাই, আমি আপনার কথার সাথে 100% এগ্রি করছি। সমাধানের রাস্তাটাও ঠিক ওই জায়গাটাতে, অ্যাকাউন্টেবিলিটি সোজা অর্থে যদি আমি বলি। এই যে আপনি বললেন যে সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেই সিদ্ধান্তের সাথে জড়িত যে সকল কাউন্টার পার্টিস গুলো আছে তাদেরকে নিয়ে বসে সবার কথা শুনে অ্যাকাউন্টেবল একটা সমাধানের রাস্তার দিকে যাওয়া, সেটা তো কখনো করা হয়নি। হ্যাঁ, এখন সেই এই অ্যাকাউন্টেবিলিটিটা আপনি কিভাবে এনশিওর করতে চাচ্ছেন, সেটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, কি ফর করলে এক্সাম্পল আমি আপনার কাছে মনে হবে যে অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত করা হয়েছে? আচ্ছা, চলমান সংকটের মানে মোটামুটি একটা প্রায়র একটা সমাধানের রাস্তা, সেই সম্পর্কে আমি একটা কিছু রূপরেখার কথা বলতে পারি। জি, আমি যদিও এ ব্যাপারে এক্সপার্ট না, কারণ মূল নীতি নির্ধারক তারা অনেক কিছু বিষয়ে চিন্তা ভাবনা করে নীতি নির্ধারণ করে থাকেন, জি, যেগুলো আসলে আমাদের মতো যারা ইঞ্জিনিয়ার আছে অনেকে হয়তো জানিও না। ফর এক্সাম্পল, প্রজেক্ট ইঞ্জিনিয়ার আমরা হচ্ছে প্রজেক্টের হয়তো টেকনিক্যাল কিছু বিষয়াদি নিয়ে কাজ করি, কিন্তু অ্যাপ্লিকেবল যে বিষয়গুলা সেগুলা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাহেবরাই করেন। ঠিক যেমন ভাবে একটা বেকারিতে একজন শেফ মূলভাবে সব জিনিস পরিচালনা করলেও আলটিমেটলি কাজগুলা কিন্তু করেন হেল্পাররা। একজন এগ্রিকালচারিস্ট, সে যত এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করুক না কেন, মাঠের থেকে কিন্তু সে আলটিমেটলি কৃষকই কিন্তু ফসলটা নিয়ে আসতেছেন। হ্যাঁ, আমি এখানে কারো কোনো অবদানকে ছোট করা বা বড় করার সুযোগ নাই। কিন্তু এই যে আমরা পদবিটা দিচ্ছি, এই যে বলতে চাচ্ছি যে ইঞ্জিনিয়ারটা আপনারা বাদ দেন, যেটা সমস্যাটা হয় আজকে বাংলাদেশ থেকে ডিপ্লোমা যারা ভাইরা আছেন, এমন কিন্তু না যে তারা চাইলে আজকে বিএসসি তে যেতে পারছে না, তারা কিন্তু পারছেন। তারা বিএসসির যে প্রসেসটা অ্যাপ্লিকেবল করে এরপর তারা সেখানে ইঞ্জিনিয়ার ট্যাগ মানে তারা লাগাক বা নামের সাথে, আমাদের তাতে কোনো সমস্যা নেই। আমি আমার নামের সাথে ইঞ্জিনিয়ার লাগাই না কেন? কারণ আমি ইঞ্জিনিয়ারিং কোনো প্রজেক্ট রিলেটেড কাজে পার্সোনালি আমার জব লাইফ রিলেটেড না। সো আমি এখানে প্রয়োজন মনে করি না। ঠিক একইভাবে এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যেটা সমস্যা হয়, আজকে আমি ডিপ্লোমা পাশ করছি, আমি যখন দেশের বাইরে যাচ্ছি পড়াশোনার জন্য, বিএসসি ধরেন আমি যাচ্ছি, তখন কিন্তু আমি এখানে লিখতেছি আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যেখানে বিদেশে বা বাংলাদেশের বাইরে আর কোথাও এই ধরনের কোনো ফরমেশন নাই। আছে কি ডিপ্লোমা না, যদি টেকনিশিয়ান। যদি সেই ধরনের ফরমেশন না থাকে, তাহলে বাংলাদেশে কেন ডিপ্লোমা শিক্ষার মতো একটি কারিকুলাম এখনো চালু রাখা হয়েছে, এবং সেইটাতে পড়তে কেন শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা হচ্ছে? এই প্রশ্নটাও কিন্তু থাকে। ডিপ্লোমার আমি আমি আসবো আপনার অবশ্যই কাছে। অবশ্যই আমি অবশ্যই। একটু এই জি। বিষয়ে একটু আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের তরুণ সাংবাদিক জনাব আজরাফ আল মুতি। আপনার কাছে আমি একটু ভিন্ন বিষয়ে জানতে চাইবো। সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সর্বশেষ যিনি সহসভাপতি ছিলেন, অর্থাৎ ভিপি ছিলেন, আহ, জনাব নুরুল হক নূর, যিনি এখন একটি রাজনৈতিক দলের প্রধান, গণ অধিকার পরিষদের, তার উপরে সম্প্রতি একটি হামলার ঘটনা ঘটেছে, এবং সেটি হচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এবং এই হামলাটি দেখা যাচ্ছে যে পরপর দুবার ঘটেছে। 2 দিন 2 ধরনের হামলা হয়েছে। প্রথম দিনের হামলায় জনাব নূর আহত হয়েছেন, তিনি হাসপাতালে রয়েছেন, এবং
মোটামুটি বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে। তো এই ঘটনাটি আসলে হঠাৎ করে কেন এই ধরনের একটি ঘটনা সামলে মানে ঘটলো, যখন আপনার নির্বাচন কমিশন একটি নির্বাচনের তফসিল ঘোষণা করে, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে, এবং সমস্ত রাজনৈতিক দলরা বলছে, দলের নেতারা বলছেন যে দেশের মানুষ এখন রাজনীতি নির্বাচনমুখী, সেই সময়ে কেন এই ধরনের একটি হামলা, এবং তার ফলাফল আসলে কি হতে পারে? ধন্যবাদ আমান ভাই। জিনিসটা হচ্ছে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বহুদিন ধরেই বলে আসছিল যে আমরা মব ভায়োলেন্সটাকে আর প্রশ্রয় দিব না। এবং আমার ধারণা, যেটা আমার পড়ালেখার মাধ্যমে আমি যেটা বুঝতে পেরেছি, যে এইটারই একটা প্রয়াস ছিল যে যেখানেই জড়ো হওয়ার চেষ্টা করবে তাদেরকে আটকানোর চেষ্টা করা। এটা আমরা দেখেছি কিছুদিন আগে বুয়েটের শিক্ষার্থীরা যখন আন্দোলনটা করলো, তখন তাদের উপরেও কিন্তু এভাবে চড়াও হতে আমরা দেখেছি। তো বিষয়টা এই দিকে মন নিচ্ছে। ওই জিনিসটারই একটা সেকেন্ড ভার্সন বলতে পারেন আমরা, যে ইয়ের উপরে দেখতে পারলাম, ভিপি নুরের উপরে দেখতে পেলাম। এবং এই সময়ে এই ধরনের হামলা হওয়াটা অবশ্যই নিন্দনীয় একটা ব্যাপার। কারণ পলিটিক্যাল পার্টি একটা বিক্ষোভ কর্মসূচি দিতেই পারে, একটা আন্দোলন কর্মসূচিতে যেতেই পারে, সেখানে দমন পীড়নের কিছু না। আবার এটাও ঠিক একই সঙ্গে যে আমাদের দেশে বিগত কয়েক মাস ধরে যেভাবে বিভিন্ন জায়গায় এই পলিটিক্যাল ফ্রিডম বা পলিটিক্যাল এক্সপ্রেশনের নামে মানুষ এক একটা হয়ে বিভিন্ন কর্মকাণ্ড করছে, তাতে কঠোর হওয়া ছাড়া আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও খুব একটা সুযোগ নেই। সো আপনি যখন একই সঙ্গে এদেরকে কঠোর হতে বলবেন, আবার একই সঙ্গে বলবেন যে সিলেক্টিভ হোক, এটা আসলে সম্ভব না। হ্যাঁ, হুম। তবে এখানে কৌশলী হওয়া যেতে পারে। যেমন এখানে আমি একটা উদাহরণ হিসেবে একটা ছোট্ট জিনিস বলতে চাই, যে ভিপি নুরের উপরে হামলা হওয়ার পরে আহ হাসনাত আব্দুল্লাহ ডক্টর আসিফ নজরুলের স্ট্যাটাসের নিচে কমেন্ট করেছেন যে আপনি ভণ্ডামি বন্ধ করেন না। ডক্টর আসিফ নজরুল নিন্দা জানিয়েছেন। তা আমার এটা নিয়ে উনি এটা বলেছেন, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আসিফ নজরুল নিন্দা জানিয়েছেন, সেটা নিয়েও আমার কোনো প্রশ্ন নাই। আমার কথাটা হচ্ছে যে আসলে এই জায়গায় মাঠটা যদি নূর না খেত, বিষয়টা যদি এরকম হতো যে এনসিপির অফিসের সামনে প্রতিবাদ জানাতে এসে জাতীয় পার্টির কেউ মার খেয়েছে, হাসনাত আব্দুল্লাহ কি সেম কমেন্টটা করতো কিনা, বা আসিফ নজরুল কি নিন্দাটা করতো কিনা? কারণ 5 আগস্টের আগে আমরা এই সিলেক্টিভ জিনিসটাই দেখতাম সবসময়। আমরা হাসিনাকে দেখেছি তার শিশুদের জন্য হসপিটালে চলে যেত। 5 আগস্টের সময় যখন ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের আহ, সাধারণ শিক্ষার্থীরা বিরোধিতা করলো, তখন দেখা গেল যে হাতাহাতি সংঘর্ষ যেটা হলো, তখন সে ছাত্রলীগের নেত্রীদের ডেকে একটা অন্যরকম পরিবেশ তৈরি। তো সেই ধরনের সিলেক্টিভ নেচার এখনো কিন্তু চলছে। তো নূরের ঘটনাটার ইমপ্লিকেশন আসলে ভবিষ্যতে আরো অনেক বড়। আমরা এটাকে যতটা ছোট মনে করছি ততটা ছোট না। কারণ আপনি যদি এইটাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতটাকে বন্ধ করে দেন, তাহলে মব ভায়োলেন্স আরো বেড়ে যাওয়ার পসিবিলিটিস আছে। অলরেডি গতকালকে বিভিন্ন জেলায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর হয়েছে, এবং সেখানে কিন্তু মোটামুটি নিষ্ক্রিয় দেখা গেছে। চবিতে গতকাল রাত থেকে খবর আসছে যে মারামারি হচ্ছে, কিন্তু সেখানেও মোটামুটি নীরব ভূমিকাতেই আছে। কিন্তু আমার মনে হয় যে নূরের ঘটনাটা যদি না হতো এবং পাবলিক ব্যাকলেশটা যদি এভাবে না হতো, তাহলে হয়তো এখানে আরেকটু সক্রিয় ভূমিকা আমরা দেখতে পারি। তো এই জায়গাটা আমাদের ব্যালেন্স করাটা উচিত। এবং আমরা ব্যালেন্সটা কিভাবে করব, সেটার একটা বড় প্রভাব পড়বে আমাদের আসন্ন নির্বাচনে। নির্বাচনের সময় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি ভূমিকায় দেখতে পাবো, বা নির্বাচনের আগে বা পরে যে জিনিসগুলো তৈরি হবে, যে পরিস্থিতিগুলো তৈরি হবে, সেখানে তারা কি ধরনের ভূমিকায় থাকবে। তবে হ্যাঁ, অবশ্যই নূরের ব্যাপারটা যেভাবে হ্যান্ডেল করা হয়েছে বা ওই দিনের আন্দোলনটাকে যেভাবে দমানোর চেষ্টা করা হয়েছে, এটা মোটেই গ্রহণযোগ্য না। এখানে কৌশলী হওয়া যেত, এখানে একটা অ্যারেস্ট করাটাই খুব স্বাভাবিক একটা বিষয় ছিল। এইভাবে পেটানোর কোনো কিছু ছিল না। আর নূর ওই অর্থে কোনো মব নিয়ে ওখানে হাজির। আমি আশা করি আমার বিষয়টা তুলে ধরতে পেরেছি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ জনাব আশরাফ আল মুতি। আমরা এখন একটু ভিন্ন বিষয়ে শুনতে চাই, যাচ্ছি জনাব শরীফুল ইসলামের কাছ থেকে। সম্প্রতি আমরা কয়েকটি সংবাদপত্রের প্রতিবেদন দেখেছি যে বাংলাদেশে বিদেশি
ক্রেতাদের বাংলাদেশের পোশাকের ওপর যে অর্ডার সেটা বৃদ্ধি পেয়েছে, এবং অনেক ব্যবসায়ী মনে করছেন যে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের পর এই অর্ডারের পরিমাণ বাড়বে। তো জনাব শরীফুল ইসলাম, আপনি তো এই সেক্টরটিতে কাজ করেন, আপনার কি মনে হয় যে আহ, নির্বাচনের পরে আদৌ এই অর্ডার বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা আসলে এই খাতটা নিয়ে আমরা নানা সময় নানা অস্থিরতা দেখি? এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ যদি আমাদেরকে বলতেন। জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে মানে আমাদের এই সেক্টরটাতে অর্ডার বাড়ার যে কারণ আপনারা সবাই জানেন যে আপনার আমেরিকা সম্প্রতি ভারতের উপর একটি বড় ধরনের শুল্ক আরোপ করেছে। তো শুল্ক যেহেতু আরোপ করেছে, তো পণ্যটি রপ্তানি করতে আমাকে একটা বিশাল ব্যয় বহন করতে হবে। এবং আপনি যদি দেখেন ভারত, মায়ানমার, বাংলাদেশ এবং ভিয়েতনাম, জর্ডান, এই কান্ট্রিগুলোর মধ্যে একটা সবসময় প্রাইজের একটা প্রতিযোগিতা সব সময় চলে। এবং আপনি ইউরোপিয়ান বায়ার গুলো এখন আসলে চাচ্ছে যে কতটা কম দামে পণ্যটা আমি নিতে পারি। তার কারণ হচ্ছে এখন প্রতিযোগী অনেক দেশ হয়েছে। তো এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেখা যাচ্ছে আমরা আগে যে সামান্য পরিমাণে কম দাম পাচ্ছি, কারণ প্রতিযোগী বেশি। এখন এই অর্ডারটা, এতগুলো অর্ডার আমাদের পাওয়ার কারণ একটাই, কারণ যে হচ্ছে ভারতের উপর শুল্ক আরোপ। এবং আপনি অনেক সংবাদপত্রে দেখবেন যে ভারতীয় যে বড় কোম্পানিগুলো আমাদের বাংলাদেশে আছে, তাদের মধ্যে আপনার পার্ল গ্লোবাল একটি বড় কোম্পানি, এবং পিডিএস, এবং বড় বড় বাইং এবং ট্রেডিং হাউস গুলো হচ্ছে ভারতীয়। এবং বাংলাদেশে তারা একটা আমাদের এই জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে তারা একটা বড় ব্যবসা করে যাচ্ছে। এবং গার্মেন্টস সেক্টরে দেখবেন বড় বড় পদগুলোকে তাদেরকেই রাখা হচ্ছে, কিন্তু রিপোর্ট তৈরি করা, প্রোডাক্ট বানানো সবই আমরা করছি, যত দক্ষতার কাজটা আছে সবই আমরা করছি। কিন্তু তারা আমাদের কাছে একটা চার্ট চেয়ে এবং আমরা কি বিজনেস করছি এটা দেখেই পুরো বাংলাদেশকে বুঝাচ্ছে যে দেখো পুরো সেক্টরটাই আমরা করছি, কিন্তু আদতে তা না, মেন কাজটা আমরাই করছি। তো আমরা যেহেতু কাজটা করছি, এবং এই আপনি যে কথাটা বুঝলেন যে একটা অর্ডার ঢুকছে এবং একটা নির্বাচন হলে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং অর্ডার আরো বাড়বে এবং আমরা সুন্দরভাবে পণ্য রপ্তানি করবো, আমি আসলে তা মনে করি না। একটা নির্বাচন হলে আমার কাঠামো আসলে কতটা চেঞ্জ হয়ে যাবে? আমার 9টা টু 9টা অফিস কি 9টা টু 6টায় হয়ে যাবে? বা আমার শ্রমিকদের জন্য কি নির্বাচন হলে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে? মানে এতগুলা নির্বাচন হয়েছে, কোনো ফলাফল হয়নি, এবং আপনি বিদ্যমান এই গার্মেন্টসে যে কাঠামোটা আছে এটাই রাখবেন এবং আমাকে পরিচালনার কোনো জায়গা দিবেন না এবং আমাকে এক্সপ্লয়টেশন করবেন, এবং নির্বাচন কি এমন সংস্কার নিয়ে আসবে যে আমার এই এক্সপ্লয়টেশন গুলো বন্ধ হয়ে যাবে? আপনি দেখেন এখানে এই আমাদের গার্মেন্টস এর প্রাণ শক্তি কি হচ্ছে কিন্তু আমাদের শ্রমজীবী ভাইরা, যারা 12 ঘন্টা 14 ঘন্টা পোশাক সেলাই করছে। আপনি আমি হয়তো কাঁচামালটা এনে দিচ্ছি, কিন্তু মেইন কাজটা সেলাইটা কিন্তু তারা করছে। নির্বাচন হলে কি তাদের স্যালারি আরো 6,000 টাকা বেড়ে যাবে? কারণ আপনার কিন্তু মুদ্রাস্ফীতি হয়েছে, পণ্যের দাম বেড়েছে। বা তারা কি আসলে কোনো ডিসিশনের মেকিং এর জায়গায় যাইতে পারবে যে আমার এত হাজার প্রোডাক্ট উৎপন্ন করার সক্ষমতা আছে, এই ডিসিশনটা কি তারা নিতে পারবে নির্বাচন হলে? নাকি মানে এই ডিসিশনটা এতদিন ধরে তাদের উপর মালিকরা যেভাবে চাপিয়ে দিচ্ছে, নির্বাচন হলে সেভাবেই চাপিয়ে দিবে? কারণ আমরা তো আসলে 5ই আগস্টের পরে আমরা জনগণ যেখানে একমত হয়েছিলাম যে আমাদের প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় এবং আমাদের যে পেশাগত জায়গা আছে সেই জায়গাটারও পরিবর্তন সম্ভব, কিন্তু সেটা তো হয় নাই। এবং হ্যাঁ, একটা জিনিস জনাব দেখেন, জনাব শরীফুল আমরা, ইসলাম, আপনি আপনি যে কথা বলছেন তাতে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনারা নির্বাচন ছাড়াই একটা বড় কোনো পরিবর্তন প্রত্যাশা করছেন? মানে আপনার কথাটা কিন্তু পরিষ্কার নয়, আপনি কি আরো পরিষ্কার করে বলবেন কিনা? হ্যাঁ, না একটা ব্যাপার আসলে পরিবর্তনটা যে নির্বাচনটা করে দিবে এটা আমি বিশ্বাস করি না, নির্বাচন ছাড়াই আসলে পরিবর্তন সম্ভব। হ্যাঁ, সেটা কিভাবে? আসলে হ্যাঁ, আপনার প্রত্যাশা। সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের এই আপনার এই যে অবাধ যে প্রযুক্তির একটা ব্যাপার, বাংলাদেশের ছেলে পেলেরা অনেক স্কিল এবং আমরা যারা কাজ করতেছি তারা অনেক স্কিল, এবং আমরা বাইং হাউস থেকে বলেন, ট্রেডিং হাউস থেকে বলেন, অনেক স্কিল মার্চেন্ডাইজার বা অনেক লোকজন তৈরি করছি, কিন্তু তারা কিন্তু ডিসিশন মেকিং এর জায়গাটায় যেতে পারছে না। আপনি যদি দেখেন ম্যানেজার বা জিএম পদগুলা ভারতীয়দেরকে দেওয়া হচ্ছে, অথচ তাদের টেকনিক্যাল নলেজ থেকে বাংলাদেশের ছেলেপেলেদের টেকনিক্যাল নলেজ বেশি। তো আপনি যদি বাঙালি ছেলেপেলেগুলোকে ওই জায়গাগুলো না দেন, ডিসিশন মেকিং এর জায়গা না দেন,
তাহলে আসলে পরিবর্তনটাতে এই জনগোষ্ঠীর হচ্ছে না। বা আপনি যদি সকলকে ডিসিশন মেকিং এর জায়গা না দেন, যে মালিক বললো আমি এত হাজার পিস আমাদের অর্ডার আসছে, তো এটা আমরা কিভাবে করতে পারি, এই জায়গায় আপনাদের কি কি সহযোগিতা দরকার বা আপনাদের কি কি ট্রেনিং দরকার, এগুলা নিয়ে কখনোই কথা হচ্ছে না, যেই মেইন সমস্যাগুলা। তো আমি মনে করি যে আমাদের যে ওয়ার্কারদের আমি একটু আমি জীবনের আমি মান একটু উন্নয়ন। আপনাকে থামাতে চাচ্ছি এই জায়গাটায়। তার অর্থ যে আপনি বলতে চাচ্ছেন যে পোশাক কারখানা পরিচালনায় মালিক পক্ষ যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে সেখানে যাতে শ্রমিকদের প্রতিনিধি নিশ্চিত করা হয়, এরকম কোনো কিছু জি জি, চাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে। অবশ্যই আমি 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 মনে করি যে আপনার গার্মেন্টসে একটা পণ্য উৎপাদন করতে গিয়ে 10টা থেকে 12টা ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে যাইতে হয়। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একটা প্রতিনিধি আসুক, এবং কিভাবে এই পুরা বছরের কর্ম পরিচালনা হবে, ডিসিশন গুলো সবাই একসাথেই নেই, কিন্তু ডিসিশন মেকিং এর জায়গায় তো আসলে তাদেরকে নেওয়া হচ্ছে না। না, কিন্তু এই ধরনের ব্যবস্থা তো আপনার রাষ্ট্রে নেই। একজন ব্যক্তি মালিকানার ব্যবসা প্রতিষ্ঠানে তারা কেন এটা করতে বাধ্য হবে বা কেন করবে? না, একটা ব্যাপার দেখেন এখানে, যেহেতু রাষ্ট্রের কথা যদি আসে, হ্যাঁ রাষ্ট্রেও ব্যাপারটা এরকম প্রয়োজন, কিন্তু আপনি যখন আমার প্রফেশনের জায়গায় আসছেন তখন শুধু আমি আমার ওই জায়গাটাই বলছি, এবং এই সামগ্রিক চিত্রটা পুরো রাষ্ট্রেই প্রয়োজন এবং পুরো সেক্টরেই প্রয়োজন, কিন্তু আমার পার্টিকুলার সেক্টরে যে এটা খুব প্রয়োজন হয়ে গিয়েছে এটা শুধু আমি তুলে ধরলাম। জি, জি, ধন্যবাদ, ধন্যবাদ জনাব শরীফুল ইসলাম। আমরা আপনার কাছে আবার আসব। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের শিক্ষার্থী খান রায়ান রাফির কাছে। আপনি একেবারে অল্প সময়ের মধ্যে আপনি বলবেন যে জনাব শরীফুল ইসলাম আগামী নির্বাচনকে কেন্দ্র করে ওনার প্রত্যাশার কথা বলছিলেন, যে উনি একটি প্রতিনিধিত্বমূলক ব্যবস্থাপনা চাচ্ছেন। এবং আমরা জানি যে গত বছরের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেখানে শিক্ষার্থীদের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রণী। তো একজন শিক্ষার্থী হিসাবে আগামী নির্বাচন ঘিরে আপনার প্রত্যাশা কি, আর আপনি কি মনে করেন কিনা যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি বড় পরিবর্তন আসতে পারে? জনাব রাফি। ধন্যবাদ। আমি আর শরীফুল ভাই যেটা বললো যে এই নির্বাচন না হয়েও কিন্তু বাংলাদেশে পরিবর্তন আসতে পারে, জিনিসটির সাথে আমি একমত। আহ, আমাদের এখন যে ডক্টর ইউনূস স্যার আছেন, ওনাকে একটু হয়তো আমাদেরকে সময় দেওয়া উচিত। ওনার সাথে যে আমাদের যে স্টুডেন্টস অথবা যারা কাজ করে যাচ্ছেন দিন দিন, তো আস্তে আস্তে জিনিসগুলো একটু ওনাদের কাজগুলো দেখে একটু টাইম দিয়ে তারপর কিছু করা উচিত। আমাদের যখন আহ, জুলাই আন্দোলনে মিরপুর 10 নম্বরে মেট্রো ওখানে আগুন ধরে গিয়েছিল, তো ওই তারপর হচ্ছে ফার্ম গেটে মেট্রো স্টেশন ভাঙা হয়ে গেছিল। তো ডক্টর ইউনূস স্যার এসে কিন্তু ওটা সপ্তাহখানেকের মধ্যে পুরোটা ঠিক করে দিয়েছিল। দেন আরো অনেক কিছু হচ্ছে, আস্তে আস্তে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমার মনে হয় কিছু সময় দেওয়া উচিত এখন। নির্বাচন হলেই যে দেশ উন্নয়ন হবে এটা আমি মনে করি না। গ- আগেও তো নির্বাচন হয়েছে, এখনো নির্বাচন হচ্ছে। দেশকে যা দুর্নীতি তো চলেই যাচ্ছে, যেই আসুক সেই দুর্নীতি করছে। আমি কোনো দলের নাম বলতে চাবো না, বাট যেই দল আসুক সেই দলই দুর্নীতির মধ্যে দিয়ে যাচ্ছে। কোনো দল কিন্তু দুর্নীতি ছাড়া কোনো কাজ করছে না। So আমি মনে করি নির্বাচন ছাড়াই আপাতত বাংলাদেশের উন্নয়ন পসিবল। ধন্যবাদ। আচ্ছা, সেটা সেটা কিভাবে সম্ভব? আপনি যেই ইয়ের কথা বলছেন বা পরিবর্তনের কথা বলছেন, সেটা নির্বাচন ছাড়া কিভাবে সম্ভব? আচ্ছা, নির্বাচন ছাড়াও মনে করে আমাদের এখন যে, আচ্ছা শরীফুল ইসলাম ভাই যেটা বললো যে নির্বাচন হলেই কি মানে নির্বাচন হলেই কি হচ্ছে আমাদের শ্রমিকদের যেটা আছে ওটাকে বেতনের কথা একটা বলেছিল যে ওটা কি বৃদ্ধি পেয়ে যাবে? এখানে অনেকে আছে বাংলাদেশের যারা হচ্ছে না খেয়ে মারা যাচ্ছে, দিনে দিনে থাকার জায়গা পাচ্ছে না, দিন রাত যেখানে রাস্তার ভিতরে থাকছে। তারপর আমরা মাঝে ইতিমধ্যে 5ই আগস্টের পর অনেক কিছু দেখেছি, ছিনতাই হচ্ছে অনেক। তারপর হচ্ছে ডাকাতি হচ্ছে। তো আস্তে আস্তে জিনিসগুলো কমে যাচ্ছে, অনেক জায়গায় হচ্ছে বাট আগের মতো যেরকম আমাদের অনেক, আমি থাকি হচ্ছে মিরপুর ডিএইচএস, তো মিরপুর এরিয়াতে আমরা যখন এই টাইমটাতেই আর কি গত বছর অনেক ভয়ে বের হতাম। আমি হচ্ছে নিজে যখন আমরা ফ্রেন্ডরা মিলে একটা জায়গায় বসে আড্ডা দিতাম, ওই জায়গাটাতে যেতে আমরা অনেকই ভয় পেতাম।
দেন একটা বাইক পাশ দিয়ে চলে যাচ্ছে অথবা একটা এই চলে যাচ্ছে, এটাতে মনে করেন রাতের 12টা, 12:30টার দিকে একটা রাস্তায় নামা একটা আলাদা একটা ভয় কাজ করতো। বাট বর্তমানে ওটা হচ্ছে একটা সলভ হচ্ছে, বাট আমরা যখন ইচ্ছা তখন বের হতে পারছি, ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে যে বাইরে বের হতে পারছি। দেন হচ্ছে আমাদের যে শিক্ষার্থীদের, আমরা হচ্ছে আমাদের বাংলাদেশের ফিউচার জেনারেশন, তো আমাদেরকে দিয়ে একটু এই, মানে আমরা বাংলাদেশের জন্য যে রক্ত এখন দিয়েছি, রক্ত গত বছর দিয়েছি, রক্ত আমরা আরো দিতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। আর আমরা এই ফিউচার জেনারেশনকেই কেন্দ্র করে ডক্টর ইউনূস স্যার কিন্তু বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছে। তো বর্তমান যে আমরা যে এই জেনারেশনটা ফিউচার জেনারেশন, এই জেনারেশনটাকে যদি এখন উনি কাজে লাগাতে পারে, তাহলে ফিউচারে কিন্তু আমাদের হাত দিয়ে কিন্তু বাংলাদেশে একটা কিছু উন্নয়ন হতে পারে, হতে পারে না, অ্যাকচুয়ালি হবে, আমার যেটা আশা করি আমি। জি জি, ধন্যবাদ জনাব রাফি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন জনাব আকিফ মতিনের কাছে জানতে চাইবো আগামী নির্বাচনকে কেন্দ্র করে ওনার কি ভাবনা বা প্রত্যাশা। একেবারেই সংক্ষেপে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব আকিফ মতিন। আসলে নির্বাচন নিয়ে আমার প্রত্যাশা একটাই, এই বিভিন্ন সোশ্যাল সেক্টরে, তারপরে আমলাতান্ত্রিক ব্যুরোক্রেটিক সেক্টরে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করা হোক। কারণ যদি সেটা হয় তাহলে বিদ্যমান দুর্নীতি, তারপরে টেন্ডারবাজি, এগুলো আসলে থাকবে না। দ্য থিং ইজ, আমলাতন্ত্রের চেয়ারে যারা বসে বসে হুক্কা টানছেন, তারা এটা সবচেয়ে বড় সুবিধাবাগী এবং পায়েসখোর। তারা সেটা আসলে হতে দিবেন কিনা আমি জানি না, বাট একজন ব্যক্তি হিসেবে আমি আমার আশা ব্যক্ত করতেই পারি যে এই প্রথা লোপাট যাক এবং গণমানুষের কাছে তার ক্ষমতাটা ফিরে পাক। কারণ আপনি যখনই একটা সিস্টেম ডেভেলপ করছেন, মানে লুটতরাজের উপরে, এবং সেটা আমলাতান্ত্রিক ওয়েতে, ব্যুরোক্রেটিক ওয়েতে, তখন আসলে সেটা বারবার এরকম 24 ফিরে আসবেই। এটা আপনার 92-তে এসেছিল, মানুষজন গণঅভ্যুত্থান করে এর সাথে মতো একজন স্বৈরাচারকে হটিয়েছে। আজকে তার অফিসের সামনে গ্যাঞ্জাম হলো বা একটা মব ভায়োলেন্স হলো, সেখানে পেটাপেটি হলো। তার মানে কি আমি বলবো যে প্রশাসন বা আমলাতন্ত্র এখনো সেই স্বৈরতন্ত্রকে সাপোর্ট করে যাচ্ছে? সাধারণ নাগরিকের সেন্সে বা একজন রিকশাওয়ালার সেন্সে কিন্তু ব্যাপারটা এভাবে আসতে পারে, কিন্তু হয়তো প্রশ্ন করার জায়গা নাই দেখে সে করতে পারছে না। তো এই বিষয়গুলা নির্বাচন কেন্দ্রিক কতটুকু সমাধান আসবে আমি আমি নিজেও আসলে এ ব্যাপারে সন্দিহান, বাট আমি আশা রাখি যে হ্যাঁ, সামনের নির্বাচনে অ্যাকাউন্টেবিলিটিটা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মানুষের কাছে এস্টাবলিশ হওয়ার সুযোগ আছে। রাষ্ট্রের কাছে যেমন আছে, জনগণও অ্যাকাউন্টেবিলিটি হবে। আজকে একটা সমস্যা হোক, বন্যায় পানি হয়তো এক্সট্রা হয়ে যাক, পানি বেড়ে যাক, মানুষজন মানে সরকার থেকে স্টেটমেন্ট আসে, মানুষজন তো রাস্তায় পলিথিন ফেলে। আরে আজব, সরকারের সেই মেকানিজম নাই কেন জিনিসটাকে সচেতন করার, সেই জিনিসটাকে ঠিক করার? তাকে তো সকল ধরনের রিসোর্স এবং সকল ধরনের আমলাতান্ত্রিক সুবিধা বা পাওয়ার দেওয়া হয়েছে, তাহলে এই একই প্রবলেম বারবার ক্রিয়েট করার মাধ্যমে জনদুর্ভোগ, এই বিষয়গুলোর থেকে যে প্রফিটটা আসে সেটা আসলে কারা পাচ্ছে সেটা আসলে অনুমেয়। তো এই বিষয়টা, এই সামগ্রিক বিষয়টা যতদিন না সংস্কার হচ্ছে, আমি মনে করি না যে নির্বাচন কোনো সমাধান আনতে পারবে, জি, ধন্যবাদ সেটা যেই আপনাকে। করুক। ধন্যবাদ জি। আপনাকে জনাব আকিব মহিউদ্দিন, আকিব মতিন। আমরা এখন শেষ শুনবো জনাব আজরাফ আল মুতির কাছ থেকে। যেমনটি বলছিলেন আমাদের শরীফুল ইসলাম খান, রাইয়ান রাফি এবং আকিব মতিন, একটি নির্বাচন কি আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ কিনা, বা অনেকেই বলার চেষ্টা করছে যে সংস্কারের আগে নির্বাচন নয়, বিচারের আগে নির্বাচন নয়। আপনি কি মনে করছেন আসলে এই বিষয়ে একেবারে সংক্ষেপে যদি বলেন। আমি আসলে বিষয়টাকে অনেকটা এইভাবে দেখছি যে সরকারে যারা দায়িত্বে আছে তারা কোনো অংশেই মানে অযোগ্য নন, তারা বেশ যোগ্যতর ব্যক্তি, কিন্তু তারা প্রতি পদে অসহযোগিতার সম্মুখীন হচ্ছে। এটা আমাদের বিদ্যমান সিস্টেমের কারণে বহুদিন ধরে এই সিস্টেমটা চলে আসছে। এবং যেহেতু তারা এই অসহযোগিতার মুখে পড়ছেন, তার কারণে তারা কাজগুলো ঠিকভাবে করতে পারছে না। আমাদের দেশে বিভিন্ন সেক্টরে সমস্যা হচ্ছে। এখন যদি আপনি নির্বাচন না দেন, না দিলে আপনার মাইন্ডসেটটা এরকম রাখতে হবে যে পুরো জিনিসটাকে আপনার ভেঙে ঢেলে তারপরে সাজাতে হবে। এটা এমন কিছু না যে আমি উপরের এই অংশটা সাজালাম, এই অংশটা ছেড়ে দিলাম। বিষয়টা এরকম না। আপনাকে আমূল পরিবর্তন যেটা বলে সেটা করে আসতে হবে। আর যদি আমূল পরিবর্তন সম্ভব না হয়, এই মুহূর্তে আমাদের যে ক্যাপাসিটি বা যে পরিস্থিতি সেটা বিচারে যদি সবাই মনে করে যে না আমূল পরিবর্তন সম্ভব না, তাহলে আমাদেরকে নির্বাচনী প্রসেসে যেতে হবে। কারণ এখন যেভাবে চলছে এটা ঠিক রাইট ওয়ে না। এটাতে যে সমস্যাগুলো হচ্ছে এটা ক্রমে বাড়বে এবং সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাবে।
আমি বলছি না যে নির্বাচন হলেই যে যারা আসবে তারা আমাদের জীবন একেবারে সোনায় সোহাগা করে দেবে, বিষয়টা তাও না, কিন্তু অ্যাটলিস্ট সহনীয় একটা মাত্রায় থাকবে, কারণ তারা ওই মেকানিজমটা কন্ট্রোল করতে পারে যেটা এরা পারছে না। এইটুকুই ভাই। জি, ধন্যবাদ জনাব আশরাফ আল মুতি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আলোর মিছিলের নিয়মিত আয়োজন রবিবারের আড্ডা অনুষ্ঠানের পক্ষ থেকে। আমি অয়ন আমান, এবং শেষ কথা বলতে চাই যে আমাদের নানা মত, নানা পথ এবং নানা প্রত্যাশার প্রতিফলন ঘটুক একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্বমূলক কাঙ্ক্ষিত একটি রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠুক এবং প্রকৃতপক্ষে একটি কাঠামোগত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, সেই প্রত্যাশায় আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আয়োজকদের, ভালো থাকবেন।